কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, প্রধান উপদেষ্টার উপযুক্ত পরিবেশ তৈরিতে সার্বিক সহায়তার আশ্বাস। মব জাস্টিস আর বরদাস্ত করা হবে না, যশোরের স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক, ঘুষ ও তদবির বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভিসি পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংহতি। এবং বোরো মৌসুমে ধানের মূল্য নিশ্চিতে ভারত থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত, দেশের চাল বাজারে আসায় দামে প্রভাব পড়বে না বলছে ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। কাতারে ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ এবং তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারে দোহায় তার সম্মানে আয়োজিত একটি ব্যক্তিগত ব্যবসায়িক সংবর্ধনায় যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ে ছাত্ররা রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর গুলি চালালো, হত্যা করলো। এটা ছিল ক্ষোভের সাম্প্রতিক অংশ। 7 sisters of 7 states of India, don't have access to water. It's the only thing we can do together. We provide access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities with young people, technology oriented, educated, and lots of creative capacity. So that's where we are offering to everybody who are coming. And we see lots of very positive attention to Bangladesh. এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এর আগে সোমবার স্থানীয় সময় রাত 9:40 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে হামাদ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মব জাস্টিস আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার যশোরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না। মাদক, ঘুষ, তদবির বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে পুলিশকে সতর্ক করলেন তিনি। পুলিশের সিভিল ড্রেসে গ্রেফতার, তেলবাজি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন উপদেষ্টা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় উভয় কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সোমবার তাদের সহপাঠীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে, এমন অভিযোগে মঙ্গলবার সিটি কলেজে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় উভয় পক্ষের মধ্যে প্রায় 5 ঘন্টা থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে পুলিশ। গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, ওখানে সিভিলে মনে হয় 5-7 জন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে। সে ওই যে ফুটওভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখ টুক এগুলো থেতলে যায়, মানে গুরুতর আহত হয়। এরপরে আবার এরা মনে হয় ওই বেল্ট দিয়ে মারছে। বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে, সিটি কলেজ করছে। ওই জন্য আজকে কিন্তু তারা সদল বলে 300-350 পোলাপান আজকে এসে তাদের এই যে সিটি কলেজে হামলা করা শুরু করছে। সহপাঠীদের উপর হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজকে দুপুর ঠিক 11টার দিকে আমাদের অনার্সের কিছু শিক্ষার্থী তারা কলেজ বাস নিয়ে যখন যায়, ওই টাইমে সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি 27 নং এরিয়াতে এবং কাটাবন এরিয়াতে অবস্থান নেয়। সেখান থেকে আমাদের যখন কলেজ বাস বের হয়, আমাদের কলেজ বাসে তারা আক্রমণ চালায়। ওই শিক্ষার্থীকে বাস আটকাইয়ে যখন ওরে মারতেছিল, তখন মানে খুব ওদের সামনে সিটি কলেজের সামনে বাসটা আটকে ওই বাসে অন্য যাত্রীদেরও ওরা হেনস্থা করছে, মারামারি করছে, একদম ভাঙচুর করছে ভিআইপি। তো ভাঙার পরে ওর পর হচ্ছে যারা সিনিয়ররা আসলে বিষয়টার
দেখতে গিয়ে তো বিশাল যেটা হচ্ছে হয় আর কি। এরকম ঘটনা একবার না বেশ কয়েকবার ঘটছে। গতকালকে ব্রিজের উপর থেকে একটা ছেলেকে ফেলে দেওয়া হয়েছে, সে বিকৃত অবস্থায় এখনো হাসপাতালে আছে। শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানালেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কাটাবনে আমাদের ছাত্রদেরকে দেখলো আইডি কার্ড পরা, ইউনিফর্ম পরা, তাদেরকে এখানে অ্যাটাক করলো। সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করার এখানে থাকে না। যখন ঘটনা ঘটে যায় আমরা জানতে পারি, তখন আমরা তার ব্যাপারে খোঁজখবর নেই এবং তাকে বলি। কিন্তু এই রাস্তা থেকে নামিয়ে একজন ছাত্রকে মারবে, একজন ছাত্রকে হ্যারাসমেন্ট করবে, আইডি কার্ড খুলে নেবে, এটা তো কখনো হতে পারে না। এই সংঘর্ষের জেরে 2 কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফ, মহাসংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন উপাচার্যের অপসারণের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। সংগঠনের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির বলেন, কুয়েটের ভিসিকে অবিলম্বে অপসারণ করতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে আর আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থা খারাপের দিকে যায়, তাহলে তার দায় সরকারকেই নিতে হবে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, কুয়েট পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাব্বির। আপনারা জানেন গত 2 দিন ধরে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে এবং এই পর্যন্ত তারা 5জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা কুয়েট মেডিকেল সেন্টার সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এই কুয়েটের এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে খুলনা 0 পয়েন্টে একটা ব্লকের কর্মসূচি দিয়েছে যে তারা তাদের সাথে সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এই কুয়েটের এই পরিস্থিতি নিয়ে সংহতি জানিয়েছে। আর যতটুকু আমরা জানতে পেরেছি যে আর কিছু সময়ের মধ্যে এই কুয়েটের এই অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য শিক্ষা উপদেষ্টা খুলনায় এসেছেন এবং তিনি এখানে এসে তাদের সাথে কথা বলবেন। এই আমরা এই বিষয়টা জানতে পেরেছি। তবে শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য গতকাল রাত্রেও তারা বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে এবং এর আগেও সকালবেলা তারা বিক্ষোভ মিছিল করেছে এবং অন্যান্য যারা অনশনরত ছাড়াও যে শিক্ষার্থীরা আছে যারা আন্দোলন সম্পৃক্ত, তারা সবসময় স্মারকলিপি শিক্ষার্থীদের মধ্যে থেকে একটা মিডিয়া টিম গঠন করা হয়েছে যারা এই অনশনরত শিক্ষার্থীদের সেবা শুশ্রূষা করছে। এবং আমরা দেখতেছি যে ক্রমান্বয়ে শিক্ষার্থীরা দুর্বল হয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল সেন্টার থেকেও কিছু নার্সরা এসেছেন, তাদেরকে চেক করছেন যে তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা। এবং শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী জড়ো হয়েছেন যে তারা বলছেন যে তারা কোনো নেগোসিয়েশনে যাবেন না এবং যারাই আসুক শিক্ষা উপদেষ্টা তাদের কারোর সাথে তারা এই বিষয়টাতে কোনো কথা বলবেন না। তারা এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই 1 দফা দাবি, ভিসির পদত্যাগ, এই পদত্যাগের দাবি যতক্ষণ পর্যন্ত না হবে এবং তারা কোনোভাবেই এই অবস্থা থেকে সরবে না। এবং আমরা যেটা দেখেছি যে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনায় যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন আছে তারাও এদের সাথে সংহতি জানিয়েছে এবং তারাও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন। এবং এইখানে যে যত স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা রয়েছেন তারা এসে তাদের সাথে সংহতি জানিয়েছেন। এবং আমরা এখন শিক্ষার্থীরা অপেক্ষা করছে যে শিক্ষা উপদেষ্টা আসবে, কিন্তু শিক্ষা উপদেষ্টার সাথে তারা কোনো নেগোসিয়েশনে যাবেন না, কারণ তাদের 1 দফা দাবি যদি পূরণ না হয় তারা এই অনশন কন্টিনিউ চালিয়ে যাবেন। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কুয়েট থেকে শহীদুল, ধন্যবাদ আপনাকে। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ তথ্য জানিয়ে বাদীপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, ডিবিতে মামলার অনেক নথি গায়েব হয়ে গেছে, তবে রাষ্ট্রপক্ষ বলছে কোনো নথি হারিয়ে বা পুড়ে যায়নি। কাজী পাপ্পুর রিপোর্ট।
2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার আশ্বাস দিলেও পেরিয়ে গেছে 13 বছর। বিচার তো দূরের কথা, এত বছরেও তদন্ত প্রতিবেদনই তৈরি হয়নি। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাগররুনি হত্যার তদন্ত শেষ করতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। আইনজীবী শিশির মনির জানান, মামলাটি কিছু নথি হারিয়ে যাওয়ার খবর শোনা গেছে। পরে হাইকোর্ট তদন্ত শেষ করতে নতুন সময় নির্ধারণ করে দেন। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। 12 বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই সিনে নাই, সার্কামস্ট্যান্সেস সবকিছু বিশ্লেষণ করে পাওয়া যায় না, এই জন্য অধিকতর সময়ের প্রয়োজন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান, এই মামলার নথি পুড়ে গেছে, অনেক কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর গণমাধ্যমে প্রচারের পর আগের বক্তব্য থেকে সরে আসেন আরশাদ রৌফ। অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না না, ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। মামলার তদন্ত নিয়ে ক্ষোভ জানান বাদী নওশের রহমান। 6 মাস পর এসে যদি তদন্তকারী সংস্থা দাবি করে যে ডিবি অফিসে পুরো সব নথি পুড়ে গেছে, সেটা খুবই হতাশাজনক এবং পরবর্তীতে সেটা তারা আবার অস্বীকারও করে যে তারা এই ধরনের কোনো কথা বলেনি। এদিকে মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি ও পিবিআই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বোরো মৌসুমে কৃষকের ধানের মূল্য নিশ্চিতে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। 15 এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানির শেষ সময় ছিল, তবে নিয়ম অনুযায়ী 62% শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। এদিকে আমদানি বন্ধ হলেও চালের বাজার স্থিতিশীল রয়েছে। দেশের কৃষকের উৎপাদিত চাল বাজারে আসার দামে প্রভাব পড়বে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত 5 মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে 21,360 মেট্রিক টন চাল আমদানি করা হয়। সরকার ঘোষিত প্রথম মেয়াদ শেষ হয় 2024 সালের 22 ডিসেম্বর। পরপর 4 দফা সময় বাড়ায় সরকার, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা। চাল আমদানি বন্ধ হলেও বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ব্যবসায়ীরা। বোরো মৌসুমে দেশের বাজারে নতুন চাল ওঠা শুরু করায় চালের দাম কমবে এমন আশা তাদের। এখন যদি সরকার কোনো রকম অনুমোদন না দেয়, সেই ক্ষেত্রে কৃষকদের জন্য মঙ্গল হবে, ব্যবসায়ী কোনো প্রভাব পড়বে না। কোনো চালের দাম এখন এই মুহূর্তে বাড়বে না, যেহেতু নতুন আমদানি শুরু হয়ে গেছে। এপ্রিল মাসটা মনে হয় 30 তারিখ পর্যন্ত চালু রাখাটা ভালো হবে। এপ্রিল মাস পুরো মাস চালু রাখতে পারলে সম্ভবত কৃষকও ধানের দামটা পেয়ে যাবে, তারপর আজ থেকে চালেরও সংকট থাকবে না। আমি একজন ব্যবসায়ী হিসেবে বা একজন আমদানিকারক হিসেবে আমি সরকারের কাছে অনুরোধ করব, সে যেন একটা যৌক্তিক ডিউটি রেখে আমদানিটা অব্যাহতভাবে ওপেন রাখে। বন্দরে কোনো চাল জমা নেই এবং 15 তারিখের মধ্যে আমদানিকৃত সকল চাল বন্দর থেকে খালাস করতে বিশেষভাবে তৎপর ছিলেন বলে জানান বেনাপোল স্থল বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক। 1590 মেট্রিক টন চাল এই পর্যন্ত আমদানি হয়েছে, আর আমাদের বন্দরে এখন কোনো চাল জমা নাই, সব ছাড়করণ করা হয়ে গেছে এবং আমদানিকারকগণ যাতে নির্বিঘ্নে 15 তারিখের মধ্যেই তাদের আমদানিকৃত সকল চাল মানে বন্দর থেকে খালাস করতে পারে, সে বিষয়ে আমরা বিশেষভাবে তৎপর ছিলাম। বেনাপোল স্থল বন্দর দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানি বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকবে। খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। গত 5 মাসে বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রায় 21,360 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ।
রংপুরে গত সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলেও এই সপ্তাহে সয়াবিন তেল সহ কিছু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তবে বাজারে মনিটরিং থাকার কারণে ক্রেতারা বেশ সন্তুষ্ট এবং দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রয়েছে। চাল 70 টাকা কেজি দরে, আটা 40 টাকা কেজি দরে, চিনি 120 টাকা এবং 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুগ ডাল। বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সেটি হচ্ছে রংপুর বিভাগে। এই রংপুর বিভাগের যে ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশন বাজার, এই বাজারে কিন্তু রমজান মাস উপলক্ষে কিন্তু দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণ ছিল। ঈদের পরেও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এই হঠাৎ করে গত সপ্তাহ থেকে তেলের মূল্যটা হঠাৎ করে কেজিতে 7 থেকে 9 টাকা হঠাৎ বৃদ্ধি হয়েছে। ক্রেতা সাধারণ যেটা বলার চেষ্টা করছে যে এই হঠাৎ এই দাম বৃদ্ধি করার কারণে তারা বিপাকে পড়েছে। আপনাকে যদি বলি 28 চাল 70 টাকা কেজি, মিনিকেট 90 টাকা, চাল চিনি গুঁড়া চাল 120 টাকা, আতপ কাটারি চাল 90 টাকা, আটা 40 টাকা এবং ময়দা 70 টাকা, আয়োডিন লবণ 30 টাকা, চিকন আয়োডিন লবণ 40 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটা দ্রব্যমূল্যেরই দাম ঠিক আছে। শুধু পেঁয়াজ গত সপ্তাহে ছিল 35 টাকা, হঠাৎ করে এ সপ্তাহে 65 থেকে 70 টাকা কেজি এসে গেছে। আর সাধারণ ক্রেতারা যেটা বলার চেষ্টা করছে যে এই মনিটরিং, পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু মনিটরিং বারবার করা হয়েছিল জেলা প্রশাসকের পক্ষ থেকে, কিন্তু এই ভোক্তা অধিকার অধিদপ্তর যে আছে তাদেরকে কিন্তু ঈদের পর কিন্তু তার অনেকটাই বাজারে দেখা যাচ্ছে না। এই ছিল রংপুর থেকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নিম্নগতির সর্বশেষ তথ্য। সাব্বির। শফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সিএনজির ধাক্কায় আনসার আলী নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও 3 জন। ভোরে মাওনা বরমি আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত আনসার আলী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। আহত 3 জনের নাম পরিচয় জানা যায়নি। আহত 3 জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে গ্যাজেটভুক্ত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা। 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কুমিল্লায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। সবার মাত্রা একরকম নয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনকে ডি গ্রেডে অবনমন করার প্রতিবাদে ঐক্যবদ্ধ আশুগঞ্জের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান সিরাজ। মাদারীপুরের খোয়াজপুরে 4 হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় 8টি নির্মাণাধীন নকশা বহির্ভূত ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভোলায় বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী বিএডিসির বীজ ডিলারদের নিয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফের ভক্ত আশেকানদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে জামিনে মুক্ত মাদ্রাসা কমিটির সদস্য 8 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে আফজালনগর দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রংপুরের এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনিয়ম দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধার সাগাটায় স্থানীয় ভূমিহীন সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ব ধরিত্রী দিবসে বাগেরহাটে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকায় বসবাসকারী মানুষ গত ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে শ্বাস নিতে পেরেছেন। এ সময় ৮৫৩ দিনের বাতাস ছিল অস্বাস্থ্যকর, আর খুব অস্বাস্থ্যকর ছিল ৬৩৫ দিন এবং দুর্যোগপূর্ণ ছিল ৯৩ দিন। এমন বাতাসে শ্বাস নেওয়ায় নগরবাসীর গড় আয়ু কমেছে ৮ বছর। বায়ু দূষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ সহ নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস ২০২৫ বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। হ্যাজার্ডিয়াস লেভেলের বায়ু সেবন করছে। লিখিত বক্তব্যে ক্যাপস চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশে একাধিক বছর বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের দেশের তালিকায় থাকছে। দূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যাওয়ার তথ্য তুলে ধরেন তিনি। বায়ু দূষণের কারণে প্রতি বছর মানুষের অকাল মৃত্যু ঘটছে। দূষণ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সঠিক নীতি গ্রহণ, কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। বায়ু দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি অন্যতম কার্যকর সমাধান। এটি শুধু পরিবেশ রক্ষা করে না, বরং দীর্ঘমেয়াদে আর্থিক সাশ্রয় এবং টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং বাপার সহসভাপতি ডক্টর এম ফিরোজ আহমেদ বায়ু দূষণ প্রতিরোধে সরকারকে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। ইউএনএফসিসিতে আমরা ডিক্লেয়ার করেছি, এটা করেছিলাম 2015 সালে, যে আমরা আমাদের গ্যাস, গ্রিনহাউস গ্যাস 5% কমিয়ে ফেলবো, যা ইকুইভ্যালেন্ট টু 12 মিলিয়ন টন। এটা আবার কোথায় থেকে কমাবো? ট্রান্সপোর্ট থেকে, ইন্ডাস্ট্রি থেকে এবং পাওয়ার প্ল্যান্ট থেকে। এখন 2.5 মাইক্রোগ্রাম, যেহেতু মেজারমেন্টের পরিধি বাড়ছে, সুতরাং 2.5 মাইক্রোগ্রাম যে বায়ু দূষণ হয়, যে পার্টিকুলেট হয়, এটা আমাদের শরীরে যখন ঢুকে এটা কিন্তু আর বেরিয়ে আসে না। বায়ু দূষণের কারণে প্রতি বছর ৫,২৫৮ শিশু সহ ১,০২,৪৫৬ মানুষের অকাল মৃত্যু ঘটে। তাই নিজেদের স্বার্থেই পরিবেশ সংরক্ষণে সরকারকে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বানও জানান বক্তারা। যে ন্যাচারাল গ্যাস আছে অথবা সিএনজি আছে, এটাকে ট্রান্সফার করা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। পিরোজপুর নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতুটি ১ যুগ ধরে ঝুঁকিপূর্ণ। বিকল্প পথ না থাকায় ঝুঁকি জেনেও প্রতিনিয়ত পার হচ্ছে সব ধরনের যানবাহন। সেতুর এক পাশ ধসে যাওয়ায় স্টিল প্লেট বসিয়ে তার উপর দিয়ে প্রতিদিন চলছে প্রায় ৫,০০০ যানবাহন। প্রকল্প অনুমোদন হলে নির্মাণ কাজ শুরু হবে, জানান নির্বাহী প্রকৌশলী। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। সেতুতে উঠার আগে চোখে পড়বে সাবধান, ঝুঁকিপূর্ণ সেতু। কতটুকু ওজন বহন করতে পারবে তাও স্পষ্ট করে লেখা আছে, কিন্তু প্রশ্ন হলো তাতে কি কেউ মানছে সেই নির্দেশনা, নাকি অমান্য করতে বাধ্য হচ্ছেন? দেশের অনেক জায়গায় এমন সাইনবোর্ড চোখে পড়ে। এটি পিরোজপুর নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতুর চিত্র। পিরোজপুর জেলা সদরের সঙ্গে নেসারাবাদ উপজেলার যোগাযোগের একমাত্র রুট এটি। প্রতিদিন এই রুটে চলাচল করে কয়েক হাজার মানুষ। এ সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু হলো নাপিতখালী সেতু। প্রায় ১ যুগ ধরে এ সেতুটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, তবুও হয়নি মেরামত কিংবা নতুন সেতু নির্মাণ। শুধু একটি সাইনবোর্ডই যেন সীমাবদ্ধ। অনেকদিন পর্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটা ৩-৪ জায়গায় ডাববে গেছে, যে কোনো সময় ব্রিজ সহ যে কোনো মালবাহী ট্রাক সহ ধসে পড়তে পারে। সেতুটির এক পাশ ধসে গেছে অনেক আগে, সেখানে প্লেন সিট বসেই চলছে সব ধরনের যানবাহন। তবুও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এখনো সম্ভব হয়নি। যে কোনো মুহূর্তে এটা জায়গায় দুর্ঘটনা হতে পারে। কি হলে ভালো হয়? এটা মেরামত করলে ভালো হয়। এই ব্রিজটা সংস্কার করে অথবা নতুন একটা ব্রিজ করলে পরে অত এলাকার মানুষের
খুবই উপকার হবে। জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি, দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে, তাতে করে জনদুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। 120 মিটার দীর্ঘ এ সেতুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন কর্তৃপক্ষের টনক নড়ে, এমন দাবি সবার। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার, উপযুক্ত পরিবেশ তৈরিতে সার্বিক সহায়তার আশ্বাস। মব জাস্টিস আর বরদাস্ত করা হবে না, যশোরের স্বরাষ্ট্র উপদেষ্টা, মাদক, ঘুষ ও তদবির বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভিসি পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংহতি। এবং বোরো মৌসুমে ধানের মূল্য নিশ্চিতে ভারত থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত, দেশের চাল বাজারে আসায় দামে প্রভাব পড়বে না বলছে ব্যবসায়ীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।